যেটা হচ্ছে যে আমাকে আসিফ বলে যে ভাই আপনারা তো লোকজন চেনে না, তা আপনারা একটু নিজের পরিচয় দিয়ে নিয়েন। তা যে যেটা হচ্ছে এই যে সবাই আমার এইটা বলেই চেনে। তা এখন আরও যারা এইটাতেও চেনে না তারা আমার চেনে জিনাত ভাই, হাসান ভাই, জিনাতুল হাসান ভাই। এখন তো লোকজন আরও বলে চাচা, আঙ্কেল, মানে যাই হোক। তো এই অবস্থা। আর কিছু প্রফেশনাল পরিচয় আছে, ওগুলা স্লাইডে আছে, আপনারা দেখে নিয়েন পরে, এটা বলার খুব একটা ইয়ে নাই। আর যেটা আমি ফিল করি, যেটা আমি বিলিভ করি যেটাতে, সেটা হচ্ছে যে অলমোস্ট গত 18-19 বছরে আমার যত ধরনের রেস্ট্রিক্টেড কি বলে ব্র্যান্ড আছে, এটা হতে পারে স্মোকিং, হতে পারে তারপরে ফার্মাসিউটিক্যালস হতে পারে, মোটামুটি সব ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে। তারপরে হচ্ছে যে নিউজ পাবলিকেশন, এটার জন্য কিন্তু অনেক ডিফারেন্ট ধরনের এসিও লাগে সেটা। তারপরে ইন্স্যুরেন্স, মোস্ট কম্পিটিটিভ, অলমোস্ট দ্য মোস্ট কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। অটোমোবাইল, এটাতে আবার এসিওটা আবার ডিফারেন্ট, কারণ হচ্ছে ইউ ক্যান নট ইউজ দ্য কিওয়ার্ড, সেই ধরনের ইন্ডাস্ট্রি। আর লাস্ট হচ্ছে যে এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটা ফুড হইতে পারে, এটা ডেইলি প্রোডাক্ট হইতে পারে, ক্লিনিং প্রোডাক্ট, এনিথিং। সো আর এখানে কিছু লোগো দিছি, একটা তো আবার ট্রান্সপারেন্ট হয় নাই। তো মোটামুটি এইসব লোগোতে আমি কাজ করছি। সো মানে গত 18-19 বছরে মোটামুটি সব ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আমি চেষ্টা করতেছি তো যে সবার মধ্যে এটা তুলে দেওয়ার জন্য, রাইট। আর যেটা কেউ অনেকেই জানেন না, যে এটা হচ্ছিল আমার ফার্স্ট পোস্ট লাইফের, ব্লগিং লাইফের ফার্স্ট পোস্ট। সামওয়্যার ইন থেকে আমার ব্লগিং শুরু হয়েছে। মানে কি বলবো, কাকতালীয়ভাবে এটা একটা রাজনৈতিক পোস্ট হয়ে গেছিলো সেই আমলে, বাট আমি কিন্তু রাজনীতি করি না। সো আর আমার গুরু, মানে তখন যারা ব্লগিং শুরু করছে তখন, মানে ওই আমলে এই জন চাও, সে হচ্ছিল আমাদের গুরু। তার হিউজ একটা ব্লগিং নেটওয়ার্ক ছিল, এবং সে প্রত্যেক মাসে হাজার হাজার ডলার কামাইতো। আর ওইখান থেকেই আসলে আমরা স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি যে হাজার হাজার ডলার কামাবো, যদিও কামাইতে পারি নাই। এইটা ছিল আমার ফার্স্ট গুগল অ্যাডসেন্স চেক। তখন চেক পাঠাইতো, $100 হয়ে গেলে মাসের পরে, মানে নেক্সট মাসে একটা চেক পাঠাইতো। তো এটা ছিল আমার অলমোস্ট 200 পাউন্ডের মতো। সো বাট দ্যাট ওয়াজ হিউজ, যে ইন্টারনেট থেকে লেখা টাকা কামাইছি, ব্যাপারটা এরকম। যাই হোক, তো আসল যেটার জন্য আসা হয়েছে আজকে, যে ইন্টারন্যাশনাল এসিও, সেটা নিয়েই কথা বলি। তো ইন্টারন্যাশনাল এসিওটা কি, সবার কাছে তো প্রশ্ন হইতে পারে, আমরা মোটামুটি সবাই জানি। তো ওই ডেফিনেশন দিব না, যেটা দিব সেটা হচ্ছে, আমার কাছে হচ্ছে ইন্টারন্যাশনাল এসিও হচ্ছে গরু। এখন ভাই বলবেন যে ভাই গরু এটার সাথে কীভাবে হলো? তো এটা একটা কাহিনী আছে। গত বছর কিংবা তার আগের বছর আমি অস্ট্রেলিয়ায় গেলাম। তো আমি আমার বোনের বাসায় গেছি, বোনের সাথে ছিলাম। তো তার ছোট ছেলে, তো আমার বোন বললো যে ওর সাথে খেল। তো খেললাম, বলে কি যে ওর সাথে প্রাণীদের নাম শেখা। তা আমি বলতেছি ডগ, আমি বলি ক্যাট, তারপরে আমি বললাম কাউ। তা কাউ বলার পরে আমি বললাম যে হাম্বা। তখন আমার বোন বলতেছে না, হাম্বা না, এটা হচ্ছে মু। আমি বললাম হ্যাঁ, মানে একই গরু, এইখানেও গরু ওইখানেও গরু, আবার এইখানে কয় হাম্বা, ওখানে কয় মু। পরে খেয়াল করে দেখলাম যে আসলে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে গরু কিন্তু এক একভাবে ডাকে। ইংলিশেতে, মানে অস্ট্রেলিয়াতে মু বলে, তারপরে গুজরাটে বলে আম্মা, তারপরে কথা বলে মি, আবার একটু মু, মানে এতগুলা দেওয়া আছে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার প্রোডাক্ট কিন্তু একটাই, কিন্তু আপনি যখন বিভিন্ন দেশের মানুষের কাছে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে সেই অনুযায়ী করতে হবে। গরু একটাই, হ্যাঁ ডাকতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিতে। এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল এসিও, রাইট। তো ইন্টারন্যাশনাল এসিও বলতে গেলেই আসলে আমাদের মেইন যেটা আসে সেটা হচ্ছে যে লোকালাইজ কন্টেন্ট। এখন লোকালাইজ কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন লোকালাইজ কন্টেন্টটা আসলে কী, আমরা সবাই মোটামুটি জানি, তা এই জন্য বেশি কিছু লেখি নাই, তাও একটু বলে নিই যে কন্টেন্ট, রাইট। কন্টেন্ট তো এখন আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে হইতে পারে, যে ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি, অ্যারাবিক, ফ্রেঞ্চ, জার্মান, এটসেট্রা এটসেট্রা। আবার ইংলিশের মধ্যেও কিন্তু ভাগ আছে।
আমেরিকান, ব্রিটিশ, সাউথ আফ্রিকান, ওরা কিন্তু আবার ডিফারেন্ট ভাষায় ডিফারেন্ট উচ্চারণের কথা বলে একটু ডিফারেন্টভাবে লেখে। সো আমাদেরকে যেটা ঠিক ম্যানেজ করতে হবে সেটা হইতেছে যে আমি যেই আপনার অডিয়েন্সের জন্য আপনি কন্টেন্টটা করতেছেন, ডেভেলপ করতেছেন, যেই দেশের জন্য করতেছেন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু কন্টেন্টটা ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল, এখন যেটা হচ্ছে যে আমি যখনই লোকালাইজেশন, জেড আমেরিকান, এস ব্রিটিশ, তো যেটা হচ্ছে যে এখন আমার কি বলে ব্রিটিশ দেখতে দেখতে এমন হয়ে গেছে, যখনই আমি জেড দেখি তখনই মনে হয় গায়ে জানি কেমন একটা চুলকারি লাগে। ব্যাপারটা কিন্তু এরকম। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি একটা ব্রিটিশ কোনো ডেভেলপ মানে কি বলে ইন্ডাস্ট্রি কিংবা অডিয়েন্সের জন্য কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জিনিসটা মনে রাখতে হবে যে আমি ইংলিশ লিখলেই হলো না, ব্রিটিশ ইংলিশে লিখতে হবে। কালার ইয়েতে হচ্ছে আমেরিকান হচ্ছে COLOR আর ব্রিটিশ হচ্ছে COLOUR। এই জিনিসগুলো কিন্তু চোখে পড়ে। যারা নেটিভ পিপল, যারা আপনার রিয়েল অডিয়েন্স, আপনার ভিজিটার, তাদের কিন্তু চোখে পড়বে, আপনার হয়তো পড়তেছে না, তাদের কিন্তু পড়বেই পড়বে। সো ওই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে আপনাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে আসতেছে ইউজার বিহেভিয়ার। ইউজার বিহেভিয়ার যেরকম আমি একটু আগে বললাম যে আপনার আমেরিকান আমরা যখন ইংলিশে লিখি কিংবা বাংলায় লিখি, আমরা বাংলা বাম থেকে ডানে যাই, লেফট টু রাইট। আবার অ্যারাবিক যখন লিখবো তখন তো আমরা রাইট টু লেফট করবো, রাইট? তো এটা তো মোটামুটি অ্যারাবিক এখন যে ব্রাউজারগুলো হয়েছে সেটা তো অটোমেটিক নিয়ে নেয়। সো ওটাতে আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না, বাট আপনাকে মেক শিওর করতে হবে যে ওই যে লোকাল, ওই দেশ, ওই জাতি কীভাবে আপনার মনে করেন ইউজ করে আপনার ওয়েবসাইটটাকে, সেইটার দিকে নজর রাখতে হবে। তো ওইটা করতে হবে। তারপর হচ্ছে লোকাল রেগুলেশনস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন নর্মাল ওয়েবসাইট করি এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আমরা মানে এন্টারপ্রাইজ ওয়েবসাইটের জন্য কাজ করি, ফর এক্সাম্পল আমরা যে প্রথমে বললাম যে রেস্ট্রিক্টেড ব্র্যান্ডস, এইটা তো আপনাকে মানতেই হবে, না মানলে আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে, আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। ফর এক্সাম্পল, যে আমি টোব্যাকো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো টোব্যাকো ইন্ডাস্ট্রিতে আমেরিকায় প্রত্যেকটা স্টেটে কিন্তু তাদের নিজেদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এবং ওইগুলো এতটাই ডিফারেন্ট প্রত্যেকটা স্টেটে। এই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা করে ওয়েবসাইটই বানাইতে হইতেছে। এটা এই জন্য আমাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে যে মেক শিওর আমি যখন মনে করেন আমি একটা অর্গানাইজেশনের জন্য কাজ করতেছি, এটা আমার লিগাল এন্টিটি, যারা লিগাল টিম আছে তারা আমাকে বলে দিচ্ছে। বাট ওয়েন ইউ আর ওয়ার্কিং ফর ইউর সেলফ, ইউ হ্যাভ অ্যান এজেন্সি, তখন কিন্তু এটা আপনাকে মেক শিওর করতে হবে। তো ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনার কারেন্সি মেট্রিক্স, এটা তো অবশ্যই যে আমরা আমেরিকার জন্য ডলার, ব্রিটিশ পাউন্ড, আমাদের বাংলাদেশের জন্য টাকা, এটা তো আছেই। এছাড়া হচ্ছে যে কেজি, পাউন্ড, আপনার ফিট, মিটার, এগুলা মেক শিওর করতে হবে। এখন আপনি একটা আমেরিকার জন্য ওয়েবসাইট বানাইলেন, আপনি ব্রিটিশ মেট্রিক্সে, ইম্পেরিয়াল মেট্রিক্সে আপনি দিয়ে দিলেন ওয়েবসাইটটা, তাহলে কিন্তু তাদের মাথায় বুঝে নিতে কিন্তু সময় লাগবে। এবং অনেক সময় দেখা যাবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এই যে ছোট্ট ছোট্ট ইউএক্সগুলোর কারণে আপনার কিন্তু কি অ্যাডাপ্টেশন রেট, আপনার যে কনভার্সন রেট, ওইটা কিন্তু ড্রপ করবে। সো ওই দিকটা আপনাদেরকে নজর রাখতে হবে, রাইট? তারপর হচ্ছে ভিজুয়ালস অ্যান্ড মিডিয়া। এখন আপনি মনে করেন এটা যেটা হচ্ছে ফর এক্সাম্পল যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের মিডল ইস্টার্ন আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, ওইখানে দেখা গেছে যে ইভেন আমরা সেম হিউম্যান মডেল ইউজ করতেছি প্রোডাক্টের জন্য, কিন্তু ওর ছবিগুলো কিন্তু একটু ডিফারেন্ট, অবশ্যই একটু কনজারভেটিভ। সো ওই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার কি নর্ম, আপনি যেই মানে দেশের জন্য কাজ করতেছেন সেই দেশের নর্মটা মেনে চলতে হবে। আদারওয়াইজ দেখা যাবেন যে আপনি ওই দেশের যে আপনার ভিজিটার আছে তাদেরকে কিন্তু রাগান্বিত করে ফেলবেন। সো ওই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, রাইট? আর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন প্রেফারেন্স, অলমোস্ট অল দ্য কান্ট্রি ইজ ফলোয়িং গুগল, দ্যাটস ফাইন। বাট ফর এক্সাম্পল ইউ আর ওয়ার্কিং ফর সাউথ কোরিয়া, ওইখানে কিন্তু নেভার বলে একটা আপনার আছে, সার্চ ইঞ্জিন আছে। রাশিয়া যদি আপনি করেন ইয়ান্ডেক্স আছে। সো ওই সার্চ ইঞ্জিনগুলোর হয়তো বা কিছু ডিফারেন্ট আপনার এসইও টেকনিক থাকতে পারে। এখন আমি যদি সাউথ কোরিয়ার ওয়েবসাইট অপটিমাইজেশন করতেছি আর নেভারের করলামই না, কোনো ফলোই করলাম না, কিংবা নেভারের কিন্তু একটা সার্চ কনসোল আছে, অনেক প্রিমিটিভ বাট তা আছে,
তাহলে আমি কিন্তু কি বলে গুগল সার্চ কনসোলে কিন্তু ইনাফ ডাটা পাবো না। সো আমাকে নেভার ইউজ করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, রাইট? এখন জিও টার্গেটিং তো খুবই, আমরা যারা মোটামুটি ইন্টারন্যাশনাল এসি নিয়ে কাজ করতেছেন তারা সবাই জানেন জিও টার্গেটিংটা কী। জিও টার্গেটিংটা হচ্ছে যে আমরা একটা লোকেশন আপনার টার্গেট করতেছি, যে এই লোকেশনের বেস করে আমার এই কন্টেন্টটা সার্ভ করবে। অলসো আমরা আরেকটা প্যারামিটার ইউজ করি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা, কারণ একটা কান্ট্রিতে অনেক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, রাইট? সো আমাদের প্রথমে হচ্ছে যে কান্ট্রি টার্গেটিং আমরা বলতেছি সিসিটিএলডি, যেখানে আমরা আমাদের ডোমেইন নেমটা দিয়ে বুঝাই দিতে পারি গুগলকে যে এটা হচ্ছে আমার এই ওয়েবসাইট, এই কান্ট্রির জন্য এই ওয়েবসাইট। কিংবা আমরা করতে পারি সাবডোমেইন কিংবা সাবফোল্ডার, সাব ডাইরেক্টরি, হোয়াটএভার। এখন আপনি যখন সাবডোমেইন এবং সাবফোল্ডার করবেন, ওইখানে কিন্তু আপনাকে কিছু হিন্ট দিতে হবে গুগলকে, যে এই সাবফোল্ডারটা হচ্ছে আমার আমেরিকার জন্য, এটা কানাডার জন্য, এটা এটা ইউকের জন্য, রাইট? সো এই জন্য আমরা সিএ বলতেই পারি, কিন্তু সিএ আমরা হিউম্যানরা অনেক সময় বুঝবো যে যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি সিএ মানে কানাডা, কিন্তু একজন নর্মাল পার্সনের কাছে সিএ মানে সিএই, হয়তো বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারে। তো গুগলের কাছেও এইরকমই, সিএ মিনস নাথিং। তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা জিও টার্গেটিং একটা কি বলে ট্যাগ বসাতে হবে, কিংবা একটা কোডিং করে গুগলকে বলতে হবে। এরপরে হচ্ছে আমাদের আসতেছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। তো আমি সেই উপরের এক্সাম্পলটা ইউজ করেই দেখাচ্ছি যে সিসিটিএলডির ক্ষেত্রে আমরা একটা বলতে পারি যে mydomain.ca/FR ফ্রেঞ্চ। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা প্যারামিটার, মানে এখানে আপনার ডোমেইনটা তো অলরেডি একটা প্যারামিটার গেছে, আমরা আরেকটা প্যারামিটার পাঠাচ্ছি ফ্রেঞ্চ। পরেরটা যেটা হচ্ছে যে সাবডোমেইনের ক্ষেত্রে আমরা সিএ, তারপরে এখানে আমরা বলতে পারি CA/FR হোয়াটএভার, এখানে ভুল হয়েছে, এখানে FR হবে, বাট আমরা এখানে দুইটা প্যারামিটার পাঠালাম। সাব ডাইরেক্টরির ক্ষেত্রেও সেম, যে আমরা বলতেছি যে CA&FR, তখন আমাদের দুইটা সাব ফোল্ডার হয়ে গেল। বাট ইট উইল বি ইজি ফর ইউ টু মেক শিওর যে আপনার কন্টেন্টটা নট অনলি কানাডার জন্য আপনি ডেভেলপ করতেছেন, অলসো আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য ডেভেলপ করতেছেন। এখন গুগল বেটা যেটা করছে, আগে গুগল সার্চ কনসোলে একটা অপশন ছিল যে আপনার ইন্টারন্যাশনাল টার্গেটিং রিপোর্ট বলে একটা রিপোর্ট ছিল। হ্যাঁ, ওইখানে আপনার যেটা বলতো যে আপনি বলে দিতে পারতেন যে আমার এই ফোল্ডারটা কিংবা এই সাবডোমেইনটা অমুক দেশের জন্য কিংবা অমুক ল্যাঙ্গুয়েজের জন্য, বাট ওইটা এখন তুলে দিচ্ছে। তো এই ক্ষেত্রে যেই আমাদের জন্য, যারা আমরা ওয়েবসাইট ডেভেলপ করতেছি কিংবা ওয়েবসাইট মেনটেন করি, আমাদের জন্য একটা সমস্যা হয়ে গেছে যে আমাদেরকে এখন বুঝি না যে আসলে কোনো সমস্যা হইল কি না। তো এই সমস্যাটার সমাধানের জন্য একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যখন সার্চ কনসোলের যে রিপোর্টিংয়ে যাবেন, ওই রিপোর্টিংয়ে দেখবেন যে কান্ট্রি লেখা আছে, রাইট? প্রথমে হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনার পেজেস, তারপর হচ্ছে কান্ট্রি। তখন ওই রিপোর্টটা চেক করে দেখতে হবে যে আপনি যে কান্ট্রিতে টার্গেট করতেছেন ওই কান্ট্রির ট্রাফিক আর অন্য কান্ট্রির ট্রাফিকের মধ্যে তুলনাটা কীরকম। দেখা গেল যে আপনার যে মেইন কান্ট্রি, ফর এক্সাম্পল ইউকে, আপনি মাত্র ইউকে থেকে ট্রাফিক পাইতেছেন 60%। অন্য কান্ট্রিগুলো থেকে আপনি অনেক বেশি ট্রাফিক পাইতেছেন। হ্যাঁ, ট্রাফিক পাওয়া ভালো, বাট আপনি টার্গেটেড ট্রাফিক পাইতেছেন না, তার মানে আপনার কিন্তু জিও টার্গেটিংয়ের সমস্যা আছে। তখন আপনাকে ওইখানে গিয়ে প্রবলেমগুলো সলভ করতে হবে। তো একটু গুগল আমাদের একটু কাজ বাড়ায় দিচ্ছে আসলে। যাই হোক, এখন hreflang ট্যাগ, যেটা আমাদের জানাটা খুবই জরুরি। তো hreflang ট্যাগে আমি আগেই বলছিলাম যে প্রথমে আমাদের দুইটা প্যারামিটার যায়, একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ভ্যালিউ আর একটা হচ্ছে কান্ট্রি ভ্যালিউ। ল্যাঙ্গুয়েজ ভ্যালিউ হচ্ছে ইএন অবশ্যই, আর কান্ট্রি হচ্ছে US। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমেরিকার জন্য আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার এই ইউআরএলটা, এবং লাস্টে হচ্ছে ইউআরএল। সো আমরা তিনটা ভ্যালু পাঠাচ্ছি, রাইট? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যালু, একটা হচ্ছে কান্ট্রি ভ্যালু, আর একটা হচ্ছে ইউআরএল। এখন আমরা এই যে এখানে hreflang জায়গায় আমরা কিন্তু দুইটার জায়গায় একটা পাঠাইতে পারি। তাহলে একটা যদি আমি পাঠাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এনিওয়ান?
না। এনিওয়ান? আমরা যদি একটা ভ্যালু পাঠাই তাহলে গুগল কি মনে করবে? এখানে যদি আমি দুইটা ভ্যালুর জায়গায় একটা ভ্যালু পাঠাই তাহলে সেটা হবে ল্যাঙ্গুয়েজ, এইটা, রাইট? সো সেই ক্ষেত্রে আপনার যেটা মনে রাখতে হবে, আপনি যদি মনে করেন যে আমি কান্ট্রি ভ্যালু পাঠাচ্ছি তাহলে কিন্তু ভুল হবে। যদি আপনি কান্ট্রি ভ্যালু পাঠাইতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে ল্যাঙ্গুয়েজ ভ্যালু পাঠাইতে হবে। আদারওয়াইজ সিঙ্গেল ভ্যালু মিনস দ্যাটস এ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখন আমরা এই hreflang ট্যাগ কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আমরা তিনভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যা আপনারা অবশ্যই সবাই জানেন, এই জন্য আমি ডিপলি যাচ্ছি না। একটা হচ্ছে আপনার HTML, আপনার যে পেজটা লোড হচ্ছে তার হেডারে বসায় দিলেন। একটা হচ্ছে হেডার স্ট্যাটাস, যখন আপনার রিকোয়েস্টটা আসতেছে তখন আপনি গুগলকে বলে দিচ্ছেন স্ট্যাটাসে, হেডার স্ট্যাটাসে। আর লাস্ট হচ্ছে XML সাইট ম্যাপ দিয়ে, রাইট? সো এইভাবে তিনভাবে আমরা hreflang ট্যাগটা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, hreflang ট্যাগটা কেন ইমপ্লিমেন্ট করতেছি? যাতে আমাদের আপনার কি বলে ইন্টারন্যাশনাল টার্গেটিংটা হয়, রাইট? সো প্রত্যেকটা পেজে আমরা বলে দেব যে এই পেজটা হচ্ছে ইংলিশের জন্য, এটা ইংলিশ আমেরিকার জন্য, এটা ইংলিশ ইউকের জন্য, এটা এফআর যদি বলি তার মানে হচ্ছে ফ্রেঞ্চের জন্য, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য। এইভাবে করে আমরা আসলে hreflangটা করতে পারি। আমি hreflang ট্যাগ ইমপ্লিমেন্টেশনের ভিতরে যাচ্ছি না, কারণ হচ্ছে যে আপনারা তো মোটামুটি সবাই জানেন, কিংবা এটা খুব বেসিক, রাইট? সো আপনারা করবেন, করার পরে যখন যদি কোনো সমস্যা হয় তখন তখনই আসল শিক্ষাটা। ট্যাগ বসানোটা কিন্তু খুব কঠিন না, কিছু না। আমরা যখন ওয়েবসাইট করি, স্পেশালি যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি, যখন মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট বানাই, তাতে কিন্তু অলমোস্ট অটোমেটিকলি hreflangটা চলে আসে, আমাদেরকে কিছু করতে হয় না। কিন্তু তখনই সমস্যা হয় যখন আমরা বিভিন্ন আদার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস কিংবা শপিফাই যদি হতে পারে, এগুলো কিন্তু অটোমেটিক hreflang ট্যাগ বানানো সম্ভব কিছু প্লাগইন ইউজ করলে, কিছু সার্ভিস ইউজ করলে। কিন্তু যখনই আমরা কোনো কাস্টম CMS কিংবা কাস্টম সিস্টেম ইউজ করি তখন আমাদেরকে বানাইতে হয়, তখনই আসলে কঠিনটা হয়। তো এই জিনিসগুলো আসলে আমি যারা আমাকে টুকটাক চেনেন তারা হচ্ছে যে আমি শেখানোর চেয়ে প্রবলেম সলভিংটাকে বেশি পছন্দ করি। আপনি যত বেশি কাজ করবেন নিজে থেকে শিখবেন, এবং তখন প্রবলেমটা আসবে ওইটা আসলে সবার মধ্যে শেয়ার করতে হবে। এবং মাসুম যেটা বললো কিংবা আসিফ যেটা বললো যে আমরা নলেজ শেয়ারিংটা করতে চাই না, আমরা অলমোস্ট লাইক অ্যান আইসোলেটেড আইল্যান্ড হয়ে গেছি, যে আমার জ্ঞান আছে, আমি যদি আরেকজনের শিখাই তাইলে তো সে পাইরে যাবে, আমার ক্লায়েন্ট নিয়ে যাবে। কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে ইকোসিস্টেমটা কতটা জরুরি। আজকে আল্লাহর রহমতে আমি যতটুকু শিখছি ততটুকু শিখাইতে চেষ্টা করতেছি। এই কারণে যেটা হয়েছে যে অনেকে জানতে পারতেছে, এবং বাই দ্য গ্রেস অফ আল্লাহ যে তাদের জীবনে আমি একটু প্রভাব ফেলতে পারছি। তো এইটা হচ্ছে যে আপনাদেরও শিখতাম নিয়ে, যেন যতটুকু আপনার পারেন আপনি যদি শিখান, আপনার তো জ্ঞান কেউ চুরি করতে পারবেন না, বরং তার সাথে যখন আপনি শেয়ার করবেন তখন দেখবেন যে আপনার জ্ঞানটা ওইদিকে আরও ডিফারেন্ট লেভেলে চলে যাবে, যে আরও নতুন কিছু আসলে প্রবলেম মাথায় আসবে, না আসলে তো এটা করা সম্ভব ছিল, কিংবা এটা ও তো প্রবলেমে ফেস করছে, দেখি তো এটার উত্তরটা কী হয়। এভাবে করে আসলে মানুষের শিখে, না আদারওয়াইজ সবার জন্য আলাদা আলাদা স্কুল থাকতো। স্কুল তো আর আমরা সবাই একসাথে স্কুলে যাই, সবাই যদি আলাদা আলাদা শিখতে পারতো তাহলে সবার জন্য একটা করে স্কুল থাকতো, প্রত্যেক বাসায় একটা করে। এটা তো না, রাইট? তো এনিওয়ে, তিনটা মিস্টেক এবং তিনটা আপনার এফেক্ট। তিনটা মিস্টেকের মধ্যে হচ্ছে যে একটা ইনকারেক্ট hreflang কোড, আমি যেটা একটু আগে বললাম, যে এটা খুবই 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 একটা কমন বিষয়। যে প্রথমে একটা বললাম যে আপনার অনেকে ভুল করে কান্ট্রির জায়গায় ওই যে ল্যাঙ্গুয়েজের জায়গায় একটা প্যারামিটার পাঠাইছে, হ্যাঁ, মনে করছে যে এটা কান্ট্রি বাট এটা ল্যাঙ্গুয়েজ, ওখানে একটা সমস্যা। কিংবা আরেকটা সমস্যা হয় যে আপনার সুইচ করে ফেলবে, যখন আপনি ফ্রান্সের জন্য ফ্রেঞ্চ পাঠাবেন তখন এফআর, রাইট? কিন্তু আপনি যদি এখন ইংলিশে ইউএসের জন্য ইংলিশ পাঠান, ওটা কিন্তু ইউএস, ওটা কিন্তু ইউএস না। আপনি যখনই এরকম ভুল ট্যাগ পাঠাবেন গুগল কিন্তু ওটাকে ইগনোর করবে,
ওটা অনেক কখনো আপনার ইয়ে করে না, আসলে এরর দেখায় না। এইটাই সমস্যা, এইটাই আমাদের ওই রিপোর্টিংয়ের লস। আগে যখন রিপোর্টিংটা ছিল তখন আপনাকে বলে দিত যে আপনার সাইট ম্যাপে কিংবা আপনার টার্গেটিংয়ে এই সমস্যাটা আছে। এখন কিন্তু বলে না, এটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে। তো এটা খুবই একটা বড় প্রবলেম। 3-4 মাস আগে, একটু পরে আসবো, যে আমার কোম্পানিতে এরকমই একটা হয়েছিল যে আপনার স্পেনের কোনো একটা ট্যাগ, কোনো হোম পেজে ট্যাগটা সুইচ হয়ে গেছে, স্পেনের ট্যাগ সুইচ হয়ে গেছে, আমার ঠিক মনে নেই কোনটা, বাট ট্রাফিক হিউজ ড্রপ হয়েছে। এবং ওয়ান অফ মাই কলিগ, হি ফাউন্ড ইট, নট অনলি ফাউন্ড ফ্রম দ্য এক্সএমএল সাইট ম্যাপ, সে দেখতেছে যে ওই পেজের ট্রাফিক পড়ে গেছে। তখন তো তার মাথা খারাপ যে আসলে কি হয়েছে, আয় হায়। অনেক ঘাটাঘাটি পরে সে যখন আপনার এক্সএমএল সাইট ম্যাপটা খুলে দেখছে, তখন দেখছে যে শিট, এখানে তো ট্যাগটাই প্রবলেম। ছোট্ট 2 অক্ষরের ট্যাগ ট্রাফিক পড়ায় দিছে, হাজার হাজার ট্রাফিক। এখন যখন ট্রাফিক পড়ে যায়, কোনো সমস্যা হলে কিন্তু ট্রাফিক দ্রুত পড়ে যায়, কিন্তু ফিক্স করলে কিন্তু ট্রাফিক ওঠে না, রাইট? সো ওই ভুলটা করা যাবে না যে আমি ভুল করলাম, ঠিক করে ফেললাম, ট্রাফিক তো রিকভার হয়ে যাবে। সো ওই দিকটাতে একটা সমস্যা আছে। হ্যাঁ, আর হচ্ছে মিসিং রেসিপ্রোকাল ট্যাগস। আমার যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে, এটা আমার একটা ওয়েবসাইট হতে পারে, একাধিক ওয়েবসাইট হতে পারে, আপনাকে আপনার ধরলাম আমার ইংলিশ আছে, ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, আপনি ইংলিশ পেজের মধ্যে 3টা পেজেরই রেফারেন্স বসাইলেন, কিন্তু ফ্রেঞ্চ কিংবা জার্মান পেজে আপনি ভুল করে কোনো ট্যাগই বসান নাই, কিংবা একটা বসাইছেন, ওইখানে কিন্তু আপনার রেসিপ্রোকাল ট্যাগটা মিসিং হয়ে গেল, রাইট? এইটা করা যাবে না। এখান থেকে এটা কিন্তু এটাও অনেক বড় সমস্যা। এটা বড় সমস্যা কখন হয়? যখন আমরা ম্যানুয়ালি ট্যাগ বসাইতে যাই। অটোমেটিক ট্যাগ বসালে তো বসেই যায়, ওটা তো সমস্যা নেই, কিন্তু যখন আমরা ম্যানুয়ালি ট্যাগ বসাই তখন দেখা যায় যে আপনার মিসিং রেসিপ্রোকাল ট্যাগটা হয়ে যায় এটা। আর লাস্টেরটা হচ্ছে যে ইমপ্রপার ইউজ অফ এক্স ডিফল্ট। এক্স ডিফল্টটা কি ভাই? কেউ এক্স ডিফল্ট নাই? ভাই না, মনে হয় নাই। আচ্ছা যাও, বলো ভাই। আমাদের যখন হচ্ছে মাল্টিপল কান্ট্রি এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যখন থাকে, আমরা তো হচ্ছে এইচআর প্ল্যানটা এটা ডিক্লেয়ার করে দিচ্ছি যে এইটা এই কান্ট্রির জন্য, এটা এই ল্যাঙ্গুয়েজ। আর ডিফল্ট হিসেবে তখন আমরা ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা থাকে, ডোমেইনটা থাকে, তখন মানে যে সাইট ইউআরএলটা থাকে, ওটা এক্স ডিফল্ট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিই প্রত্যেকটা এইচআর ল্যাঙ্গুয়েজের সাথে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি একটু আমার নিজের ভাষায় বলি, সেটা হচ্ছে আপনি মনে করেন সব ভাষার সব কান্ট্রির জন্য তো ওয়েবসাইট বানানো সম্ভব না, কিন্তু আপনি সব কান্ট্রির জন্য ট্রাফিক চান, তাহলে কি করবেন? তখন যেটা করতে হয় যে ধরেন আপনার একটা ইংলিশ ওয়েবসাইট আছে, কিংবা একটা ওয়েবসাইট সেকশন আছে, আপনার জার্মান আছে, ফ্রেঞ্চ আছে, তখন আপনি যেটা করবেন যে ফ্রেঞ্চটা তো আপনি ফ্রেঞ্চের ট্যাগ বসাইলেন, জার্মানটাতে জার্মান বসাইলেন, এবং ইংলিশ ভার্সনটাতে আপনি এক্স ডিফল্ট বসাই দেবেন। তার মানে আপনি গুগলকে বলে দিতেছেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে সার্চ করতেছে তাকে ফ্রেঞ্চ দেখাও, যে জার্মান থেকে সার্চ করতেছে তাকে জার্মান দেখাও, আর বাকি যেই সব ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের জন্য আপনি মানে গুগলে আপনি যাই কর, তুমি ইংলিশটা দেখাবা। এবং ওই ডিফল্ট ভার্সনটাকেই আমরা বলি হচ্ছে এক্স ডিফল্ট, যে বাকি সব দেশ, বাকি সব ল্যাঙ্গুয়েজ সবার জন্য হবে এক্স ডিফল্ট। তো এখন যেটা হচ্ছে, আপনার ধরেন আপনি আপনার মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে ফ্রেঞ্চ, হ্যাঁ, আপনি ওইটাকেই এক্স ডিফল্ট বানাইতে চাচ্ছেন, কিন্তু ভুলে গেছেন। তো দেখা গেল যে আপনার কি হবে? সমস্যাটা হবে তখনই যখন দেখবেন যে আপনার প্রচুর ট্রাফিক আসতেছে। ইভেন মনে করেন কানাডায় কিন্তু ফ্রেঞ্চ স্পিকিং পিপল অনেক বেশি। কানাডায় ইংলিশ ফ্রেঞ্চ এটা দুইটাই চলে। তো এখন আপনি চাচ্ছেন যে কানাডার লোকজন আমারে ফ্রেঞ্চে দেখুক,
কিন্তু যেহেতু আপনি এক্স ডিফল্ট করেন নাই, ধরা যায় যে হয়তো বা আপনার ইংলিশটাই র্যাঙ্ক করতেছে বারবার, আপনার ইংলিশই ট্রাফিক আসতেছে, আর যে ফ্রেঞ্চে কথা বলে তাদের আবার তো নাকুচা, তারা ইংলিশ দেখলে সে তো জানে না যে উপরে কিছু বাটন চাপলেই ফ্রেঞ্চ চলে যায়। হ্যাঁ, সে হয়তো বা আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকলোই না, আপনার জিনিস কিনলোই না। এই জন্য আপনি যেটাকে বেশি প্রেফারেন্স দিতে চান, যেইটা আপনার মেইন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েবসাইট আপনার বিজনেসের, সেটাকে আপনি এক্স ডিফল্ট ঘোষণা করবেন। তখন দেখবেন যে ওইটাতে আপনার ট্রাফিকটা বেশি আসবে। আদারওয়াইজ যেটা হবে যে গুগল হয়তো বা উল্টাপাল্টা কোনো ল্যাঙ্গুয়েজে পাঠায় দিল। ওকে, এখন তিনটা এফেক্টের হচ্ছে যে একটা হচ্ছে মিসডাইরেক্টেড ট্রাফিক, যেটা আমি বললাম। দেখা গেল যে আপনি যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট না করেন, ফ্রেঞ্চের কাছে ইংলিশ চলে গেল, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্স যেটা, সেটা কিন্তু হ্যাম্পার হইলো, সেটাতে লোকজন অখুশি হইলো। তো এটাতে আপনার করতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা, আর পরে তো বললাম যে ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, মিসগাইডেড ট্রাফিকটা যেটা বললাম, যে অনেক সময় যেটা হয় যে আমার ওয়েবসাইট, মানে আমাদের যে অর্গানাইজেশন, তাতে যেটা হয়েছে যে আমরা যদি আপনি ফর এক্সাম্পল আমেরিকা থেকে কিছু সার্চ করলেন, আমার ইউকের ওয়েবসাইটটা র্যাঙ্ক করলো, তো আমাদেরকে যেটা হয় যে আপনি ইউকেতে ঢুকলেও আপনাকে একটা নোটিশ দিয়ে দিল, দিস ওয়েবসাইট ইজ নট বিল্ড ফর ইউএস। তখন করে হ্যাঁ, তাহলে আমার মেইন ওয়েবসাইট আমি কোথায় যাব? সে জানেও না যে তার জন্য কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে। তো এইটা হচ্ছে আপনার রিডাইরেক্ট করতে হবে তাকে, নতুবা তাকে কিছু সুইচ করতে হবে। তখন ওখানে একটা কমপ্লিকেশন ক্রিয়েট হবে, ওইখানে দেখা যাবে যে ট্রাফিক ড্রপ করবে কিংবা ভিজিটার ড্রপ করবে। তো ওইটা আমাদের একটা সমস্যা, রাইট? আর পরের সমস্যা যেটা বললাম যে পুওর ইউজার এক্সপিরিয়েন্স, সেটা তো বললামই, যে দেখা গেল ইংলিশ পিপলের কাছে ফ্রেঞ্চ গেল, ফ্রেঞ্চ পিপলের কাছে জার্মান গেল, জার্মান পিপলের কাছে পোলিশ গেল, হোয়াটএভার। তো ওইটাতে কিন্তু আমাদের আবার এগেন আরও ক্ষতি। আর 3 নম্বর যেটা আমরা যেই জন্য সবাই এখানে বসে আছে, সেটা হইতেছে যে এসইও এফর্ট। আপনি সারা দিন রাত 24 ঘন্টা না খায়া এসইও করলেন, কিন্তু কামের কাম একটা জায়গায় ভুল হয়ে গেল, সেটা হলো এইচএফ ল্যাংটা ভুল বসাইছেন। যতই ব্যাকলিং করে, যতই কন্টেন্ট দেন, হ্যান করেন ত্যান করেন, এইচএফ ল্যাং যদি ভুল বসান, না বসানো ঠিক আছে, যদি ভুল বসান তাহলে কিন্তু আমরা সব শেষ। ওই জিনিসটা মনে রাখতে হবে। এত কষ্ট করার পরে যদি একটা ছোট্ট কোডের জন্য আপনার মিস হয়ে যায়, তখন আপনিই বলেন, আপনি তো কষ্ট পাবেনই, আপনার তো ক্লায়েন্ট তো আরও কষ্ট পাবে, রাইট? সো এই জিনিসটা মনে রাখতে হবে। আর এক্স্যাক্টলি আমি জানি সবাই এই বেচারারে পছন্দ করে না, এই বেচারা কিন্তু এই কথাটাই বলছে যে যখনই আমরা এইচএফ মানে ট্যাগ অডিট করি কিংবা এটা নিয়ে ঘাটাঘাটি করি, প্রথম কাজটাই হইতেছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি, এই দুটার উপরে আপনার নজর দিতে হবে। এইটার জন্য কখনো ভুল না হয়, না থাকলেও ভালো, কিন্তু ভুল দেওয়া যাবে না, রাইট? সো জি। আচ্ছা, আপনার একটা কোশ্চেন ছিল যে আমার টার্গেটেড কান্ট্রি যদি একটা হয় এবং ল্যাঙ্গুয়েজ যদি দুইটা হয়, শুধুমাত্র একটা কান্ট্রিতে আমি টার্গেট করব, সেক্ষেত্রে আর এক্সিট কলেকশন হয় না? এটা সেম। এখন যদি ফর এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আছে, তাতে ইংলিশ আর ফ্রেঞ্চ আছে, আমি ইংলিশের জায়গায় আমি এক্স ডিফল্ট বসাই দিলাম, কারণ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি তারা ইংলিশই চুজ করে, রাইট? এখন আমি যদি চাই যে না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফ্রেঞ্চই দেখবে, তাহলে ফ্রেঞ্চের মধ্যে এক্স ডিফল্ট বসাই দেবো, এইভাবেই, রাইট? এনিওয়ে, স্যার কতক্ষণ টাইম আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন সবাই আসছে কেস স্টাডিতে। হায়, ওকে, 2 মিনিট আছে মাত্র, খুব তাড়াতাড়ি কেস স্টাডিতে আসতেছে। সো এখন কালার দিছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার বর্তমানে যে কোম্পানিটা আছে, তাতে আমি প্রায় আমাদের হচ্ছে 121টা ওয়েবসাইট, রাইট? 121টা ওয়েবসাইট প্লাস 15+ ল্যাঙ্গুয়েজেস, মানে দুনিয়ার এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা নাই আমার, রাইট? আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো কিন্তু মানে একসাথে মেনটেন করা হয় না, এক একটা মার্কেট এক একভাবে মেনটেন করে, এক একটা টিম এক একটা ওয়েবসাইট দেখে, তো এর মধ্যে কোনো কানেকশনই নেই, নাথিং।
আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তার মানে মানে মরার উপরে খাড়ার ঘা, মরার উপরে মরার উপরে খাড়া ঘা। জাস্ট ইমাজিন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই। তার মানে মানে জাস্ট ইমাজিন ইউ হ্যাভ 121 ওয়েবসাইটস, 15+ languages, they are all operated individually and their e-commerce website. তখন আপনি কিভাবে, আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ওই প্রশ্নে যাওয়ার আগে দেখাই আমাদের একটা ছোট্ট মার্কেট আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। মার্কেটটা আসলেই ছোট, খুবই বেশি ইয়ে নেই, কিন্তু এই সুইস ওয়েবসাইটে আমাদের 4টা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান অ্যান্ড ইংলিশ। এখন তার নেইবারে সব বড় বড় কান্ট্রি, নট অনলি ইন দ্য সাইজ অফ দ্য কান্ট্রি বাট আমি বলতেছি যে অডিয়েন্সের অনুযায়ী। এবং তাদের হচ্ছে জার্মানি আছে জার্মান অ্যান্ড ইংলিশ, ফ্রেঞ্চে আছে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, ইউকে তো ইংলিশ, ইটালিয়ান অ্যান্ড ইংলিশ। তো কি হয় যদি আমি এইচএফ ল্যাং সাইট ম্যাপ না বসাই, এইচএফ ল্যাং ট্যাগ না বসাই, তাহলে এই বেচারা তো কোনো ট্রাফিকই পাবে না। বিকজ তার আশেপাশে যতগুলো ওয়েবসাইট আছে দে আর হাইলি অথরিটেটিভ ওয়েবসাইট, তাদের ট্রাফিক বেশি, তাদের কন্টেন্ট বেশি, তাদের ব্যাকলিং বেশি। আমরা যদি এসিও পিওর এসিওর ভাষায় কথা বলি, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বেশি। এই বেচারা তো কোনো কী বলে আপনার ট্রাফিক পাবে না। সো জাস্ট থিঙ্ক আমি এখানে 5টা ওয়েবসাইটের কথা বললাম, আমার কিন্তু 121টা ওয়েবসাইট। এখন 121টা ওয়েবসাইটের কথা আপনি যদি এইভাবে ম্যাপ করতে চান তাহলে চিন্তা করে দেখেন যে ম্যাপের অবস্থাটা কী হবে। ইটস নিয়ারলি ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট আপনার এইচএফ ল্যাং ট্যাগ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি মনে আছে যে 3টা এইচএফ ল্যাং কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বলছিলাম, এখন বলেন দেখি কোনটা করলে আমার ইজি হবে, একটু হলেও ইজি হবে। এনি আইডিয়া? কোন ধরনের? 3 ধরনের ছিল। একটা ছিল আমার HTML এ আমি এইচএফ ল্যাং ট্যাগ বসাবো, একটা ছিল স্ট্যাটাসে বসাবো, আর একটা ছিল সাইট ম্যাপে ছিল। সাইট ম্যাপ কয়জন? আর HTML হেডারে কয়জন? আর HTML স্ট্যাটাসে কয়জন? আচ্ছা, সাইট ম্যাপ জয়যুক্ত হয়েছে। কারণ হচ্ছে বলি কেন, ওই যে আমি আগেই বলছিলাম যে এই ওয়েবসাইটগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি অপারেটেড, কারোর সাথে কারো যোগাযোগই নাই। তাইলে আমার ওয়েবসাইটে কী পেজ আছে সে কীভাবে জানবে? তো সে হেডার স্ট্যাটাসে কীভাবে পাঠাবে, কিংবা সে হেডারেই বা কীভাবে বসাবে? সো ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ইন্ডিভিজুয়ালি, মানে একেবারে সেপারেট, কোনো কানেকশন নেই। যখনই টিমকে ইনভলভ করতে হবে, 121টা টিমকে ইনভলভ করা ইম্পসিবল। সারাদিন কান্নাকাটি করলেও কিন্তু একজন আপনারা হ্যাঁ বলবেন না, রাইট? তো জয়যুক্ত। এখন জাস্ট থিঙ্ক যে এখন খুব ইটস ইজি টু সে যে ও একটা তো XML সাইট ম্যাপ বসাই ফেললাম, রাইট? কিন্তু ওই যে 121, 15+ ই-কমার্স, এতগুলো যখন, জাস্ট ইমাজিন যে হাউ মেনি URLs you have in your whole organization. তো সেই ক্ষেত্রে প্রথম স্টেপটা আমরা নিছি যে এজেন্সি, ওয়াই গেল কই, ও নিচে ওয়াই আছে, এজেন্সিকে আমরা বলছি যে ইয়োর ফার্স্ট জব, মানে আমরা তো ইনহাউস, আমাদের জন্য এজেন্সি কাজ করে, তখন তাদেরকে আমরা বললাম যে ইয়োর ফার্স্ট জব ইজ টু ক্রল all the websites and discover what are the pages you have. এইটা হচ্ছে তোমার প্রথম কাজ, আর কোনো কাজ নেই। এবং যখন ক্রল করতেছো তখন তুমি ক্রল করতেছো, সব ক্রল করে লাভ নেই আসলে, যেহেতু এটা ই-কমার্স ওয়েবসাইট। আমরা তাদেরকে বলছি যে ডোন্ট ইনক্লুড পিডিপি। পিডিপি কে জানেন? পিডিপি মানে কি? প্রোডাক্ট ডিসপ্লে পেজ, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন পেজ, প্রোডাক্ট ডেমো পেজ, হোয়াটএভার। কারণ হচ্ছে যে যেই সব ইউআরএলে আপনার প্রোডাক্টের ডিটেলস থাকে,
এখন প্রোডাক্টের ডিটেলসটা আমরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে প্রোডাক্টসের ডিটেলসে কিছু জিনিস আছে, ফর এক্সাম্পল প্রাইস আছে, আপনার ইম্পেরিয়াল কিংবা মেট্রিক্সগুলো আছে, ওজন আছে, রিটার্ন পলিসি আছে, তারপর আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। এইগুলো কিন্তু অনেকগুলো সিগন্যাল দেয় গুগলকে যে এই প্রোডাক্টটা কোন লোকেশনের জন্য। তো আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে এইচটিএফ ল্যাং ট্যাগ নাও বসান, অনেক সময় গুগল কিন্তু বুঝেই নেয় এটা কোন ল্যাঙ্গুয়েজ কিংবা কোন লোকেশনের জন্য। এই জন্য আমরা পুরোপুরি পিডিপি পেজ আপনার ইগনোর করছি। সো বাদ বাকি যতগুলো ওয়েবসাইট আছে, যত পেজ আছে, সবগুলোকে আমরা ক্রল করি। পরের স্টেজে যাচ্ছে যে আমরা একটা টেমপ্লেট বানাইছি, সেই টেমপ্লেটে বলা আছে যে সব হোম পেজ একটাতে, সব ফর এক্সাম্পল কন্ট্যাক্ট আস পেজ একটাতে, সবগুলো এফএকিউ পেজ একটাতে, এইভাবে করে আমরা টেমপ্লেটের মধ্যে তাদেরকে বসাইতে হবে। এটাও এজেন্সি করতেছে। বসানোর পরে আমরা ইন হাউসে আমরা চেক করে দেখতেছি যে এগুলা ঠিক আছে কিনা। যখন আমরা ঠিক গো অ্যাহেড বলি তখনই আমরাই আপলোড করি এবং করে একটা ডকুমেন্টেশন নিয়ে রাখি যে এতদিন এই তারিখে আমরা আপলোড করছি, এতটা ইউআরএল ছিল, এতটা মিস্টেক ছিল কিংবা হোয়াটএভার। তাতে আমাদের যেটা হয় যে ট্র্যাকিংটা আমরা বুঝতে পারি যে আমাদের ভিজিবিলিটি কিংবা এরর কমতেছে না বাড়তেছে। কমলে তো ভালোই, কেন বাড়তেছে সেটা হচ্ছে সমস্যা, রাইট? তো এই পুরো কাজটা করতে আমাদের সময় লাগে পুরো 1 মাস। এভরি মান্থ উই ডু দ্য সেম থিং, এভরি মান্থ দ্য এজেন্সি উইল ডু দ্য ওয়ার্ক ফর আস। আচ্ছা, তা আউটপুটটা কী হলো? তো আমরা আউটপুটটাতে যেটা করছি সেটা হচ্ছে আমরা 2টা সাইট ম্যাপ ক্রিয়েট করছি। 2টা সাইট ম্যাপ করছি এই কারণে যে একটা সাইট ম্যাপের মধ্যে শুধু আমাদের হচ্ছে পিএলপি, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, সবগুলো প্রোডাক্ট ল্যান্ডিং পেজটাকে রাখছি, যেটাকে আমরা ক্যাটাগরি পেজ বলতে পারি কিংবা ট্যাগ পেজ বলতে পারি, ওটা বলতে। আর বাকি সব ইউআরএল হচ্ছে আরেকটাতে। তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে, প্লাস আপনার ট্র্যাকিংয়েও সুবিধা হবে। এবং জাস্ট ইমাজিন যে এই 2টা ফাইল সাইজ হচ্ছে 37 মেগাবাইট। একটা সাইট ম্যাপে সাইজ হচ্ছে এটা, আর সাইট ম্যাপে 2.5 মিলিয়ন লাইন্স। আমি ইউআরএল বলতেছি না, লাইন্স বলতেছি। It's a huge সাইট ম্যাপ। তাহলে যেটা হচ্ছে যে আমাদের কি পাইছি, পাওয়ার মধ্যে একটা সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডেড ভিজিবিলিটি। আগে দেখা যেত যে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ দিলে দেখা যেত যে হাই অথরিটিভ ওয়েবসাইটগুলো আছে ওগুলো আগে চলে আসতো। আর কান্ট্রির যেটা, ফর এক্সাম্পল আমি যে সুইজারল্যান্ডের কথা বললাম, সুইজারল্যান্ডের কেউ যখন আমাদের ব্র্যান্ড নিয়ে সার্চ দিত দেখা যেত যে আপনার জার্মান চলে আসছে কিংবা ইটালিয়ান চলে আসছে কিংবা ব্রিটিশ রেজাল্ট চলে আসছে। কিন্তু যখন আমরা এইচটিএফ ল্যাং সাইট ম্যাপটা ইমপ্লিমেন্ট করলাম তখন দেখা গেল 80 to 90% এই প্রবলেমটা কমে আসছে। এবং এটা আমরা কীভাবে পাইছি? এটা জিএতে দেখছি যে লোকেশন, যে এই লোকেশন থেকে ওই লোকেশনে কতটা রিডাইরেক্টেড হচ্ছে কিংবা সার্চ কনসোলে দেখছি, রাইট? সো এটা এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনার 50 to 70% ড্রপ করছে এই কারণে যে ওই যে আগে বলছিলাম যে আমরা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে রিডাইরেক্ট করে দিই। আপনার যখনই কেউ সুইস পিপল যখনই ইংলিশ কোনো মানে ব্রিটিশ কোনো ওয়েবসাইটে ক্লিক করে তখনই আমরা মোটামুটি সবসময় আমরা কিন্তু সুইস ওয়েবসাইটে পাঠাই দিই। এই রিডাইরেক্ট যেটা হুইচ ইজ ব্যাড ফর ইউজার এক্সপিরিয়েন্স, ওইটা 50 to 70% ড্রপ করছে। আর লাস্টলি যেটা হচ্ছে যে অর্গানিক ট্রাফিক, এটা আনঅফিসিয়াল, আই এম নট ক্লেমিং ইট, বাট যে অফিসিয়ালি এটা কোনো আই ডোন্ট থিঙ্ক যে এটা কোনো ডিক্লারেশন দেয়া আছে, বাট আমরা ফিল করছি যে দেখেন যে আপনার যখন কোনো একটা লো অথরিটি ওয়েবসাইট আছে অনেকগুলো পেজ কিন্তু আপনার আনডিসকভার্ড থাকতে পারে, মানে নট ক্রোল থাকতে পারে, নট ইন্ডেক্স থাকতে পারে। কিন্তু যখনই আপনার একটা হাই অথরিটি ওয়েবসাইটের আপনার এইচটিএফ ল্যাং ট্যাগে বসাইলেন, গুগল কিন্তু ওই ইউআরএলটা ডিসকভার করলো এবং দ্যাট উইল ইমপ্রুভ দ্য ইন্ডেক্সিং অ্যান্ড ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। And when this is getting crawled and indexed, there is a high chance that you will get additional traffic.
সো ওইখানে আমরা দেখছি যে লো অথরিটি ওয়েবসাইটগুলোতে hreflang ট্যাগ বসানোর পরে ট্রাফিক বেড়ে গেছে, রাইট? অ্যান্ড থ্যাংক ইউ গাইস।